তাহলে তারা হচ্ছে সেজন্য আপনি বলতে চান যে তারা সার্টিফাইড মুনাফিক। তাহলে অবশ্যই আমার কেন আমি মুনাফিক বলছি সেটা স্পষ্ট করতে। তো জামাত এই পর্যন্ত সত্য কথা বলছে, তার একটা উদাহরণ আমাকে দিতে পারলে আমি খুশি হইতাম। জাতীয় রাজনীতিতে এই যে তাদের একজন মুরগি কবিরের অবসান হয়েছে, ছাগল কবিরের আবির্ভাব হয়েছে। মুনাফিক যদি হয়ে থাকে তাহলে তাদের সাথে গত 1.5 বছর পথ চলায় কেন এই মুনাফিকটা ধরা পড়লো না? প্রধানমন্ত্রী নিয়ে আমি ভাবছি না আপনারা প্রধান বিরোধী দল হবেন কিনা ওই প্রতিযোগিতায়। জামাতের 71-এর ইস্যুটা অভিযোগ যদি এনসিপির উপর করতে হয় তাহলে এই অভিযোগ 96 আওয়ামী লীগের উপরও করতে হবে এবং 2001 বিএনপির উপরও করতে হবে। সে আসন পাবে কয়টা? অমুকরে 27টা, তমুকরে 40টা, তমুকরে 10টা যে দেয়, সর্বোচ্চ 18 সিটের প্রার্থী। এটা কিন্তু আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জামাতের সঙ্গে ছিল, যাওয়ার পরে ওই মুফতি ফাইজুল করিম সাহেব উনিও বললেন জামাত হইল নাম্বার 1 মুনাফিক, যারা মুখে বলে এক করে আর এক, অন্তরে রাখে এক দেখায় নামে তাদের নামে ইসলাম নিচ্ছে, কিন্তু তারা আবার বলছে একদিকে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভোট চাইতে যাচ্ছে, ভেস্তে টিকিট বিক্রি করতেছে আর বলতেছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব। আবার যখন ওই বিদেশিদের সঙ্গে বসে, আবার খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি বা অন্য ধর্মের বসে, তখন বলে না আমরা শরিয়া আইন করবো না, দেশে প্রচলিত আইন অনেক ভালো আইন। সুতরাং এই যে মুনাফিকি, তারপর নারীর প্রশ্নে তারা অস্পষ্ট অবস্থান, দেশের এই যে সিনেমা, নাটক, ভাস্কর্য, কালচার, নৃত্য, এগুলার কি হবে সেই বিষয়ে তারা অস্পষ্ট অবস্থান, দেশের যে ব্যাংকিং সুদ ব্যবস্থা এইখানে তারা কি করবে সেইখানে অস্পষ্ট অবস্থান। ফলে একদিকে বলছে আল্লাহর আইন চাই, আবার শরীয়ত মোতাবেক চালাবে, আর একদিকে আবার এগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করছে। এই জন্য ফাইজুল করিম সাহেব বলছেন মুনাফিক। তাহলে একটা তাদের প্রধান 2টা দল শরিক হিসেবে 11 দল যখন ছিল, আপকামিং থাকতে একটা দল বলছে মুনাফিক ফ্যাসিবাদ, আবার অনগোয়িং হওয়ার পরে পর্যায়ে গিয়ে আরেকটা শরিক আবার বলছে মুনাফিক। তাইলে তারা হচ্ছে সেজন্য আপনি বলতে চান যে তারা সার্টিফাইড মুনাফিক। আশরাফ মাহদী, আপনি কিছু বলবেন কিনা? মুনাফিক যদি আপনারা ভেবেই থাকেন তাহলে মুনাফিকদের সাথে যে জোট করলেন, আপনারা কি আপনাদের স্টেটমেন্ট কি আসলে মিন করেন নাকি? না, এখানে আসলে মুনাফিক শব্দটা যারা বলেছে এটার সাথে তো মানে এটা তো আমি মনে করি যে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেক শব্দ অনেক সময় বলা হয়, কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষ দেখে আমি তাকে মুনাফিক বলে ফেললাম, সেই জায়গায় আমি দ্বিমত করছি। মুনাফিক যদি হয়ে থাকে তাহলে তাদের সাথে গত 1.5 বছর পথ চলায় কেন এই মুনাফিকটা ধরা পড়লো না? আপনারা এতগুলো মিটিং করলেন, এতদিন একসাথে ছিলেন, সেই মুনাফিকটা কিন্তু ধরা পড়ে নাই। এখন আমাদের যেটা প্রশ্ন, মানে হ্যাঁ সেটাই আমি বলতে চাইছি যে আপনাদের স্টেটমেন্ট আপনারা আসলে মিন করেন কিনা, কারণ আপনাদের এনসিপি নেতা বলেছে এই কথাটা যে জামাত ইসলামের একাধিকবার আমাদের মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের এমন অনেক বক্তব্য এসেছে যেটা শুধুমাত্র আমি বলবো যে একটা পলিটিক্যাল রেটরিক, এটা আসলে রাজনৈতিক স্টেটমেন্ট হিসেবে। এই কথাটা তো আসলে খুব পুরাতন, দলের নেতারা মন্তব্য করে ফেলে, আমরা প্রশ্ন করে তখন শুনি যে এটা পলিটিক্যাল রেটরিক। আমাদের প্রত্যেক বিএনপির প্রত্যেক নেতা যারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যেসব শব্দ ব্যবহার করেন, সেটা কি বিএনপির অফিশিয়াল স্টেটমেন্ট না? তো না, সেটা কি আপনারা ফলো করছেন তাহলে? না, এটা তো সকল রাজনৈতিক দলে এই কালচারটা আছে। আপনি প্রত্যেকটা স্টেটমেন্ট তো আপনি লিখে দিতে পারবেন না। ধরেন একজন নেতা সে যখন স্টেজে দাঁড়াবে, সে সেখানে তার রাজনীতির গ্রাউন্ড বিচার বিবেচনায় তার প্রতিপক্ষকে তার মতো করে সে ঘায়েল করবে। কিন্তু আপনার প্রতিপক্ষকে আমরা সেটা নিয়ে আজকে কথা বলছি, দোষারোপের রাজনীতিটা কেমন হবে। তার মানে আপনারা পলিটিক্যাল বেনিফিটের জন্য আপনারা কথাটা বলছেন, মিন করছেন না। এটা আমাদের দল এটাকে কি মনে করে সেটা একটা ভাবার বিষয়। আমাদের দেশে একটা খুব মানে কমন একটা কালচারে পরিণত হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে ইনসাফ বজায় রেখে আমরা যদি সমালোচনা করতে চাই তাহলে অবশ্যই আমার কেন আমি মুনাফিক বলছি সেটা স্পষ্ট করতে হবে, এক। দ্বিতীয়ত, আমরা কি আসলে মুনাফিক বলার পরে গিয়ে লিয়াজু করলাম কিনা সেটা, সেই প্রশ্নটা এখানে আমি বলবো যে একটু ভূমিকা যে কথাটা আমি বললাম আনা জরুরি। জামাতে ইসলামের যেই রাজনৈতিক আদর্শ বা ইসলামী রাজনীতির যে আদর্শ, সেটার সাথে রাজনৈতিক জোট করার পরে একমত হওয়াটা কোনোভাবেই জরুরি না। যদি হতো তাহলে 96-তে জামাতের সাথে আওয়ামী লীগেরও জোট হতো না, 2001 সালে 4 দলীয় জোটে বিএনপির সাথে জোট হতো না। এবং জোট পরবর্তী সময়ে তারা যে তাদের রাজনীতিটা আলাদাভাবে করেছে, আওয়ামী লীগ যে তাদের মানে রাজনীতিটা দীর্ঘ সময় করে গেছে, বয়ানবাজির রাজনীতিটা, সেটা তারা করতে পারতো না যদি জামাতের সাথে মিলেমিশে একাকার হয়ে যেত তাদের আদর্শের ভিত্তিতে। বিএনপি এত বছর একসাথে চলার পরে, এই যে 2 যুগেরও বেশি সময় একসাথে থাকার পরে, আজকে এসে জামাতের থেকে তাদের পথ আলাদা করতে পারতো না যদি আদর্শিকভাবে জামাতের সাথে মিলে যায়। তো সেই জায়গা থেকে আমাদের প্রশ্নটা খুব স্পষ্ট
স্পষ্ট, আমরা একাধিকবার বলেছি এখানে শুধুমাত্র রিফর্ম এজেন্ডা ছাড়া আমাদের এই জোটের দ্বিতীয় কোনো স্বার্থ নাই, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। তখন এখন যে জোটটা আপনি দেখতে পাচ্ছেন শুধু নট অনলি জামাত, আমরা তো আসলে মানে মিডিয়ার রেটরিকের কারণে হয়েছে কি জামাত লেড অ্যালায়েন্স বলতেছে সবাই, কিন্তু আসলে তো এটা জামাত লেড অ্যালায়েন্স না, এটা হচ্ছে সবগুলো দল এখানে সমানভাবে, একদম প্রত্যেকটা দলের নেতাই এখানে সমান। এখানে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে নাহিদ ইসলাম অথবা মামুনুল হক মেনে নিয়ে জোটে এসেছেন, ব্যাপারটা মোটেও এরকম না, ব্যাপারটা মোটেও এরকম না। তো জোটটা যখন বিজয়ী হয়ে সংসদে যাবে, যে দলের সেই ব্যাপারে প্রার্থী তো আমরা বেশি যাবে এখনো- তাদের ভোটিং পাওয়ারটা, সিদ্ধান্ত গ্রহণে তাদের পাওয়ারটা বেশি থাকবে না? সেটা হয়তো টেকনিক্যালি এটা আপনি ওই সমান হওয়ার সম্ভাবনা তো। সেটা হয়তো টেকনিক্যালি আপনি ওই ব্যাখ্যাটা করতে পারেন, কিন্তু সেটা তো আমরা মিটিং এ সিদ্ধান্ত আচ্ছা, নেব। sorry, এমন আমি একটু জানার জন্য সমান কিভাবে হবে, আপনার 27টা আসনে বোধহয় নমিনেশন পেয়েছেন, আর জামাত কতগুলাতে পেয়েছে? আপনাদের 27টাতে জামাত আপনাদের জন্য ভোট চাবে, আর আপনারা তাদের জন্য 200 আসনে প্রায় ভোট চাবেন। তাহলে 200 আসনে জামায়াতের লিগেসিটাকে আপনার কাঁধে নিতে হবে, আর মাত্র 30টা আসনে আপনাদের কোনো লিগেসি নাই, বরং গৌরবের অর্জন আছে, সেটা নিবে। সমান হলো কিভাবে? জানতে ভাই, এখানে লিগেসি নেওয়ার প্রশ্ন না, এখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন সংসদ গঠন করব, আমাদের প্রতিনিধি যখন না, সংসদে নির্বাচনের যাবে, সময় বলছি, নির্বাচনের ভোট চাইতে সময় আমি গিয়ে। বললাম তো, নির্বাচনের পরে এটা তো আসলে প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নটা আপা তুললেন। তো নির্বাচনের সময় তো আসলে আপনি কিভাবে নিশ্চিত হন যে না, আপনি 190 বলেছেন যে আসনে এই জোটটা কারো দ্বারা কেউ নেতৃত্ব দিচ্ছে না, নেতৃত্ব জোটে দিচ্ছে সবার না। সমান হ্যাঁ, সমান সুযোগ আছে। সবার তো সমান প্রার্থীতা সুযোগ আছে। সমান হলো না কেন তাহলে? প্রার্থীতা, মানে এটা আপনাদের তো প্রার্থী দলের, দেওয়ার মতো অবস্থা নেই এটা বলে? তো না, এটা তো দলের ক্যাপাসিটির উপর নির্ভর করে অনেকটা, এবং এটা নিজস্ব একটা বোঝাপড়ার ভেতর দিয়েও হয়েছে। শান্ত ভাইয়ের উত্তরটা আমি দিই, 180টা বা 90টা আসনে আপনি ধরেই নিচ্ছেন যে নির্বাচনে আমাদের চেয়ে বেশি প্রার্থী সংসদে জামাতের যেতে পারে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে হয়তো বেনিফিটটা পাবে। তো এমনও কি হতে পারে না যে জামাতের 180টার মধ্যে জামাত 15টা আসন পেল, আমাদের 27টার মধ্যে আমরা 20টা আসন পেলাম, এমনও তো হতে পারে। না, সেই পসিবিলিটিস আপনি কিভাবে আমি বলতে ওই দিচ্ছেন? লাইনে যাই, প্রধানমন্ত্রী নিয়ে আমি ভাবছি না। আপনারা প্রধান বিরোধী দল হবেন কিনা ওই প্রতিযোগিতায় আছেন আপাতত, আমি তাই মনে করি। প্রধানমন্ত্রী তো অনেক পরের কথা। আমি বলছি জামাতের 71-এর ইস্যুটা এবং ধর্মের অপব্যবহারের ইস্যুটা, এটা অভিযোগ হিসেবে প্রতিপক্ষরা জামাতের প্রার্থীদের বিরুদ্ধে তো আনবে, কিন্তু আপনারা তাদের পক্ষ নিয়ে যখন ভোট চাইতে যাবেন তখন ওইটাকে আপনাদের কাঁধে নিয়ে ডিফেন্ড করতে হবে এটাকে, যেটা এই টকশো তো আপনারা করেন এখন জামাতের পক্ষ নিয়ে। আর আপনাদের হয়ে জামাতের কাঁধে কিন্তু কোনো দায় নিতে হচ্ছে না, কারণ আপনাদের এখনো পর্যন্ত 24-এর অর্জনটাই আছে, কোনো গণহত্যার অভিযোগ নাই, দেশবিরোধী ভূমিকার অভিযোগ নাই, ধর্মের অপব্যবহারের অভিযোগ নাই। সেই অভিযোগ না, যদি এনসিপির উপর করতে হয় তাহলে এই অভিযোগ 96 আওয়ামী লীগের উপরও করতে হবে এবং 2001-এ বিএনপির উপরও করতে হবে। সেই দায় তো মোচন করেছে বিএনপি এবং আওয়ামী লীগ আমাদেরও অনেক আগে। তাহলে নির্বাচন কেন্দ্রিক জোটটাকে আপনি যদি আদর্শিক জোট বানিয়ে ফেলেন, আমি যে উত্তরটা এতক্ষণ লাগিয়ে দিলাম, এটা আসলে মানে কোর কোশ্চেন তো এখানেই, আমরা কি নির্বাচন কেন্দ্রিক জোটকে আদর্শিক জোট বানাবো কিনা? আমরা তো এখানে শুধুমাত্র রিফর্ম এজেন্ডা নিয়ে কথা বলছি। কিন্তু আমি একটু রিজাল্ট করিম রানী আপনার কাছে আসতে চাই। তো ভাই, আশরাফ মাহাদির একটা কথা দিয়ে শুরু করতে চাই। এখানে মুনাফিক কথাটা যখন বলা হয়, এটা মওদুদিবাদের কারণে বলা হয় না, এটা বলা হয় আচরণগত কারণে। মুনাফিকের 3টা বৈশিষ্ট্য আছে আমরা জানি, হ্যাঁ, কিন্তু এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে সে যখন কথা বলে মিথ্যা বলে। তো জামাত এই পর্যন্ত সত্য কথা বলছে, তার একটা উদাহরণ আমাকে দিতে পারলে আমি খুশি হইতাম। জাতীয় রাজনীতিতে এই যে তাদের একজন মুরগি কবিরের অবসান হয়েছে, ছাগল কবিরের আবির্ভাব হয়েছে। বলতেছে কি, কালকে দেখলাম আমি যে তারেক রহমান কি হয়েছে, ভারতের অনুকম্পায় আসছে দেশে। হ্যাঁ, খুব, তারা তো রাজনীতি করে না, তারা কিন্তু ন্যারেটিভ করে। তো এটার মধ্যে সত্যতা কতখানি, তার মানে যে মিশা কথা তো শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল হাসিনা। তোরা যে মিশা কথা, এটা কাঁচা মিশা কথা, এটা গন্ধ বাইর হয় এখান থেকে, এটা পাকেও না। তো এইরকম মিশা কথা বলার দরকারটা কি যে কোনো ব্যাপারে? তারপরে আপনি ধরেন তারা যখন কোনো ব্যক্তির সমালোচনা করে, দেখেন গণতন্ত্রের ক্ষেত্রে আমরা বলছি টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। তো একটা আমরা ধরেন যে জামাতের সমালোচনা করি, ধরেন আমি কট্টর সমালোচক, তা আপনি তো আমাকে ওয়েলকাম করবেন, আমার সাথে এঙ্গেজমেন্টে যাবেন। কিন্তু যখনই আমি সমালোচনা করবো আপনি বলবেন কি, তুই দালাল, হ্যাঁ, তুই সোপা বিএনপি। তা আমি শুধু বিএনপির দালাল হলে সমস্যা, জামাতের দালাল হলে আমি নিরপেক্ষ। এই জায়গায় যে আপনি ঠেলে দিন। তারপরে হলো আমার চরিত্র হননের জন্য যত ইসবের গল্প বানানো যায় সব লিখতেছে কন্টিনিউ ভাবে। কিন্তু এর আগ পর্যন্ত আমি ভালো ছিলাম, কিন্তু আমি ভালো ছিলাম। জায়গাটা হাসিনা একদম ঠিক হাসিনার মডেলে আপনি আগাচ্ছেন এবং হাসিনার পরিণতির দিকে আপনি আগাচ্ছেন। ফলে এখন
এই মুনাফিকের কথাটা এই জায়গা থেকে আসছে, এটা তার ইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসেনি। তার ইডিওলজি পয়েন্ট অফ ভিউ যদি থাকতো, হ্যাঁ মওদুদিবাদের সাথে এখানে দেওবন্দীকরণের ঝগড়া শত শত বছর ধরে হয়ে আসতেছে, হ্যাঁ এটা তো মাহাদি ভালো করেই জানে। আমরা শেষ করে দিতে হবে, আপনার যদি কিছু বলার থাকে জি, প্রশ্ন করব। প্রথম কথা হলো আপনার এখানে যেটা ঘটনাটা যেটা ঘটতেছে, যে আসন ভাগাভাগি নিয়ে আপনারা আলাপ করতেছেন, এটা ছোটবেলায় আপনারা জোলাপাতি খেলছেন না, খেলা খালাতো বোন রে বউ বানাইয়া, তারপর গাছের পাতা লতা ছিঁড়া, নির্বাচনে কি যাবে না না গাছের লতা পাতা ছিঁড়া পোলাও রান্না করা, তারপরে ভাগ বাটোয়ারা করে খাওয়ানো। সে আসন পাবে কয়টা? অমুক রে 27টা, তমুক রে 40টা, তমুক রে 10টা যে দেয়, সর্বোচ্চ 18 সিটের প্রার্থী। এটা কিন্তু আপনারা কোথায় টাইনা তুলছেন? এরা তো রাজনীতি করে না, এরা ন্যারেটিভ করে।